আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম। ন্যারেশন এর বিশেষ ক্লাস, যার নাম দিয়েছি আমরা গল্পে গল্পে ন্যারেশন শিখব। সো গল্পে গল্পে ন্যারেশন শিখবতে আজকে প্রথম দিন আমরা আলোচনা করব বেসিক গুলো নিয়ে। আমরা চেষ্টা করব যে 3 থেকে 4টা ভিডিওর মধ্যে আমরা আমাদের গল্পে গল্পে ন্যারেশনটা শেষ করে দেওয়ার জন্য। মনে রাখবেন এই ক্লাসটা মূলত যারা ক্লাস 9, 10 এবং ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার সবার জন্য। গল্পে গল্পে ন্যারেশনটা আমরা এমনভাবে সাজিয়েছি যেন সবার বুঝতে সুবিধা হয়। আর এখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পুরো বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। আশা করি খুব মনোযোগ দিয়ে সবাই দেখবেন। সো আমি আর বেশি কথা না বাড়িয়ে ডিরেক্ট চলে যাই আমাদের ক্লাসে। আপনারা এখন যেটা দেখতেছেন সেটা হলো গল্পে গল্পে ন্যারেশন, হ্যাঁ? সো এই গল্পে গল্পে ন্যারেশন আমরা যেটা করব, প্রথমে আমরা ন্যারেশন আসলে কিরকম থাকে, এটা দেখতে কিরকম আর আমাদের পরীক্ষায় আসে কিরকম, এই জিনিসটা আমরা একটু দেখব। খেয়াল করে দেখবেন এখানে প্রথমে যে বাক্যটা আছে, আমি যদি একটু আন্ডারলাইন করে দেখাই। প্রথমে যে বাক্যটা আছে হি সেড টু মি, হি সেড টু মি, এই যে এই লেখাটুকু, এইটুকু দেখতেছেন, আর এই একটা অংশ, টোটাল আমরা দেখতেছি এখানে 2টা অংশ, রাইট? ন্যারেশনে এরকম 2টা অংশ থাকবে। সো এই জিনিসগুলো, এটাকে রিপোর্টিং স্পিচ বলে, রিপোর্টেড ভার্ব বলে, হ্যাঁ? এই জিনিসগুলো আমাদের পরীক্ষায় কোনো কাজে আসবে না। আপনি জেনে রাখতে পারেন হয়তোবা, আপনার চাইলে আপনি মানে খুব ভালোভাবে ডিটেইলস জেনে রাখেন, কিন্তু এটা আমাদের পরীক্ষায় আসবে না। এইজন্য আমি এই বিষয়গুলো, এটাকে এটা বলে, ওটাকে ওটা বলে, ন্যারেশনের সংজ্ঞা কি, এই বিষয়গুলোতে আমি যাচ্ছি না। ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। কারণ মনে রাখবেন ন্যারেশন করতে গিয়ে কারো ক্ষেত্রে 1 মাসের অধিক সময়ও লাগে। সেখানে আমরা ন্যারেশনটাকে সাজিয়েছি যেন 4টা ক্লাসের মধ্যে, 4 থেকে 5টা ক্লাসের মধ্যে কমপ্লিট করা যায়। সো অযাচিত যেসব আলোচনা আছে সেগুলো আমরা, এগুলো অযাচিতও বলা যায় না। সেসব আলোচনা চেষ্টা করব একটু এড়িয়ে চলার। হুম? সো আপনাদের কারো যদি প্রয়োজন হয় আপনারা শিখে নিতে পারেন। ওকে, ফাইন। এবার আমরা দেখতেছি এখানে কালো যে কথাটা আছে, এই একটা কথা, এরপরে ইনভাইটেড কমার ভিতরে আরেকটা কথা সবুজ করে দেওয়া আছে। ন্যারেশন থাকবে এরকম অনেকটা, যদি সাধারণভাবে আপনি শিখেন। কিন্তু আমাদের পরীক্ষার হলে আসবে এইভাবে। সো আমরা এখানে দেখতেছি, আমরা এখানে কয়েকটা উদাহরণ দিছি, দেখেন। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা উদাহরণ আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ আছে, ইম্পারেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ, অপটেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের একটা উদাহরণ দেওয়া আছে। এইভাবে আমরা 5টা সেন্টেন্সের উপরে ভিত্তি করে 5টা উদাহরণ এখানে লিখে রেখেছি। খেয়াল করে দেখেন এই 5টা সেন্টেন্সকে, এই হি কথা বলছে, হ্যাঁ? কাকে? টু মি, হি সেইড টু মি, এদেরকে কথা বলছে। এই 5টা সেন্টেন্সকে যদি আমি একসাথে বসাই দিই, অনেকটা এরকম হয় না? দেখেন তো। এটাকে বলা হয় প্যাসেজ ন্যারেশন। এখন আপনি যদি এই 5টা সলভ করা শিখতে পারেন, তাহলে আপনার জন্য এটা সহজ। আমি যদি আরো বোঝার সুবিধার্থে আপনাকে বলি, এই 5টা যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি 95% আপনার জন্য হয়ে যাবে। 95 আপনার জন্য হয়ে যাবে। সো আমি এটাকে নাম দিলাম কত? 95। 95% হয়ে যাবে আপনি শুধু এগুলো যদি কভার করতে পারেন। আরো 5% এর জন্য 5% শিখবো আমরা এখানে এসে, এইটুকুতে এসে। তাহলে আমরা দেখতেছি আমরা কিসের উপর ভিত্তি করে ন্যারেশন সলভ করব? আমরা ন্যারেশন সলভ করব সেন্টেন্সের উপর ভিত্তি করে। দেখেন এই বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্সে দেওয়া আছে, এই বাক্যটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেওয়া আছে, ইম্পারেটিভে এই বাক্যটা দেওয়া আছে, আর এটা দেওয়া আছে অপারেটিভ, আর এটা দেওয়া আছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে। সো এই 5টা সেন্টেন্স সম্পর্কে যদি আমরা খুব ভালো ধারণা রাখতে পারি, তাহলে আমরা এগুলো সলভ করতে পারবো। আর এগুলো যখন সলভ করা শিখতে পারবো, তখন প্যাসেজ ন্যারেশনটা আমার সলভ করা শিখতে খুব বেশি কষ্ট করতে হবে না। ওকে, চলে যাই এখন আমরা এগুলো কিভাবে সলভ করব, এখন কিভাবে আমরা শিখব।
আমরা পরের অংশতে চলে যাই। এখন আসেন ন্যারেশন করতে কি লাগবে? ধরেন আমি আমার অফলাইনের স্টুডেন্টদেরকে যেটা বলি সবসময়, ধরেন আমরা ন্যারেশনকে রান্না করব। এখন আপনি যদি চিকেন রান্না করতে চান বা গরু গোশত রান্না করতে চান বা যে যেটা পছন্দ করেন, কিছু একটা রান্না করতে চান, এটা রান্না করতে কিছু জিনিস লাগবে। চিকেন রান্না করতে কিছু জিনিস লাগবে। চিকেন লাগবে, আপনার আদা রসুন বাটা লাগবে, হলুদ লাগবে, মরিচ লাগবে। এই যে ingredients গুলো, তাহলে ন্যারেশন করতেও তো কিছু জিনিস লাগে। ন্যারেশন করতে যে জিনিসগুলো লাগে এগুলোকে আমরা ধরে রাখেন এখন ingredients, ন্যারেশনটাকেই আমরা চিকেন বললাম। তাহলে এটা করতে কি লাগবে আমাদের? এই জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে। ন্যারেশন করতে আমাদের লাগবে, এই যে দেখেন এখানে উপাদান বলেছে, ন্যারেশন যে সকল উপাদান লাগে দেখেন, যে সকল উপাদান লাগে। কি লাগতেছে? টেন্স লাগতেছে, সেন্টেন্স লাগতেছে, পার্টস অফ স্পিচ, নাম্বার, পারসন, ওয়ার্ড চেঞ্জ। ৬ টা জিনিস লাগতেছে। ১, ২, ৩, ৪, ৫, ৬। টোটাল ৬ টা জিনিস লাগতেছে। এই ৬ টা জিনিস আমাদেরকে খুব ভালোভাবে চিনতে হবে। আচ্ছা, আমি যদি আপনাকে প্রশ্ন করি এটা কি? আপনি খুব সহজেই উত্তর দিতে পারবেন এটা একটা কলম। আমি যদি আপনাকে প্রশ্ন করি এটা কি? আপনি খুব সহজেই উত্তর দিতে পারবেন এটা একটা মোবাইল। এই উত্তরগুলো দিতে আপনার কিন্তু চিন্তা করতে হচ্ছে না। ঠিক আছে? এটা কি হাত, এটা কি চোখ, এটা কি চুল, হুম? এগুলো জাস্ট জিজ্ঞেস করার সাথে, সাথে উত্তর দিয়ে দিচ্ছেন। আমাদেরকে এই টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, নাম্বার, পারসন এইগুলো বিশেষ করে এই ৫ টা জিনিস আমাদেরকে এরকমভাবে শিখতে হবে। ঠিক জিজ্ঞেস করার সাথে, সাথে যেন অ্যান্সার দিয়ে দিতে পারে। সো আমি এখানে খুব সহজভাবে আপনার কাছে উপস্থাপন করব। জীবনে কখনো কোনোদিন ভুলবেন না ইনশাআল্লাহ। কিন্তু আপনাকে খুব মনোযোগ সহকারে এই ভিডিওটা সম্পূর্ণটা দেখতে হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আজকের ক্লাসটা করার পর জীবনে কোনোদিন কারো সেন্টেন্স, টেন্স, পার্টস অফ স্পিচ, নাম্বার, পারসন কোনোদিন ভুল হবে না এবং ভুলবেনও না। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তবে আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। আচ্ছা, এবার আসেন এই, এই জিনিসগুলো ধরেন আমরা শিখলাম। এই ৬ টা জিনিস শেখার পরে তাহলে এরপরে আমাদের করণীয় কি এবং আমরা উম এরপরে আমরা কি করব? ৬ টা জিনিস কি করব, ন্যারেশন এ কিভাবে আগাবো? খেয়াল করে দেখেন এখানে দেওয়া আছে, ন্যারেশন ব্যবহারের জন্য এই ৬ টি উপাদানকে ভালোভাবে চিনতে হবে আমাদের। ১ম এ এটাকে আমরা ভালোভাবে চিনতে হবে। এটাকে আমাদেরকে ভালোভাবে চিনতে হবে। তারপরে বলছে, এরপর কিভাবে ন্যারেশনে ব্যবহৃত হয় তা শিখতে হবে। এরপরে আমরা এটা যখন ভালোভাবে চিনবো, এই ৬ টা উপাদান যখন ভালোভাবে চিনবো, জানবো, তারপরে আমরা শিখবো এটা ন্যারেশনে কিভাবে ব্যবহার হয়। তারপরে আমরা ব্যবহার করা শুরু করব ন্যারেশনে। ক্লিয়ার? এরপরে আমরা ভালো নাম্বার পাওয়ার জন্য উত্তম ব্যবহার শিখব। এটাকে একটা আমি উদাহরণ দিয়ে বুঝাই দিই। যেহেতু আমাদের ন্যারেশনটার নাম দেওয়া হয়েছে গল্পে, গল্পে ন্যারেশন শেখা। সো এখানে একটু গল্প শেয়ার করি যেন মনে থাকে। ধরেন আপনাদের মধ্যে কেউ ছেলের কথা বলতেছি। যেকোনো একজন ছেলে এমন একটা ড্রেসের নাম বলেন যে ড্রেসটা পরে সে সব জায়গায় যেতে পারে। এরকম একটা ড্রেস নাম বলেন তো দেখি? চোখ বন্ধ করলে আমরা বলতে পারি শার্ট প্যান্ট। কিরকম দেখেন তো? শার্ট প্যান্ট পরে মসজিদে যাওয়া যায়। শার্ট প্যান্ট পরে আপনি কোনো দাওয়াত খেতে যেতে পারেন, কারো বাসায় যেতে পারেন। শার্ট প্যান্ট পরে আপনি বাইরে থাকতে পারেন। শার্ট প্যান্ট পরে আপনি বাসায়ও থাকতে পারেন। যেকোনো পরিবেশে যেতে পারেন, রাইট? এখন খেয়াল করে দেখেন প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য আবার আমাদের আলাদা ড্রেস আছে। আপনি বাসায় কিন্তু ঘুমাইতে গেলে মানে রিল্যাক্সে ঘুমাইতে গেলে আপনি কেউ 3 কোয়ার্টার পরে, কেউ লুঙ্গি পরে, কেউ ট্রাউজার ইউজ করে, ট্রাউজার পরে। পাশাপাশি কেউ গেঞ্জি পরে বাসায়। আবার আপনি কোনো অনুষ্ঠানে যেতে হলে তখন ভালো একটা ড্রেস কেউ ইন করে যায়, কেউ ভালো ড্রেস সরি ভালো ড্রেস পরে যায়। আবার মসজিদে গেলে আমরা কি পাঞ্জাবি পরে যাই।
তাহলে আমরা বুঝতেছি প্রত্যেকটা জায়গায় যেতে হলে আলাদা একটা ড্রেস আছে, কিন্তু সব কিছুতে যাওয়ার জন্য আবার একটা কমন ড্রেস আছে। আমরা এখন যে ন্যারেশনটা শিখবো এটা একটা কমন ড্রেস হিসাবে ধরে নেন। এটা আমরা সবসময় ব্যবহার করতে পারবো, কিন্তু উত্তম এবং ভালো নাম্বার পাওয়ার জন্য কিন্তু আমাকে ওই যে প্রত্যেকটা জায়গায় যাওয়ার জন্য আলাদা একটা ড্রেস আছে, আবার চাইলে আপনি কমন ড্রেসেও সেটা যেতে পারবেন। ঠিক তেমন ন্যারেশনের ক্ষেত্রেও প্রত্যেকটা ধাপে ধাপে আপনি অ্যাডভান্স লেভেলের করলে আপনি ভালো নাম্বার পাবেন, আবার কমন একটা পন্থা অবলম্বন করলেও নাম্বার পাবেন। কিন্তু আমাদের টার্গেট কি, আমরা ভালো নাম্বার পাওয়ার জন্য উত্তমভাবে শিখবো, সেটা ধাপে ধাপে। হ্যাঁ, ওকে। তাহলে আমরা ন্যারেশনের প্রথমে আমরা এই 6টা উপাদান শিখব এবং এদের ব্যবহার, এদের কিভাবে ন্যারেশনে ব্যবহৃত হয় ধাপে ধাপে সেগুলো শিখব। পরে চলে যাই আমরা পরের ধাপে। আচ্ছা, প্রথম ধাপে আমাদের কি আছে দেখেন, টেন্স। তাহলে আমরা এখন ধাপে ধাপে সবগুলো শিখি। আমরা প্রথম শিখবো এখন টেন্স শিখবো, ঠিক আছে? তাহলে প্রথম শিখবো আমরা এখন টেন্স। একটু প্রথম আমরা 1 নাম্বারটা শিখবো, রাইট? ওকে, ফাইন। আমরা চলে যাই টেন্স। খেয়াল করে দেখেন, আমরা জানি যে টেন্স কত প্রকার? 3 প্রকার, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। এগুলো আপনারা ছোটবেলা থেকে শিখে আসছেন, তাই এগুলো নিয়ে বিস্তারিত আলোচনায় গেলাম না। এই 3 প্রকার টেন্সকে আবার প্রত্যেককে 4 ভাগে ভাগ করা হয়েছে, তাই না? দেখেন তো, 4 ভাগে ভাগ করা হয়েছে। এই প্রত্যেকটাকেই আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এই 4 ভাগে কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মনে রাখবেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কাকে বলে, প্রেজেন্ট টেন্স কাকে বলে, এইসব আমাদের এখন কাজ আসবে না। মানে আমাদের ন্যারেশনে, বিশেষ করে আমাদের ন্যারেশনে এটার কাজ নাই। তাহলে এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় যেটা, এর স্ট্রাকচার গুলো মুখস্থ করতে হবে আমাদের। আমি আবারও বলতেছি, ওই যে কোনো কিছু আপনার আশেপাশে যেসব জিনিস আছে এগুলোর নাম জিজ্ঞেস করার সাথে সাথে যেমন আপনি উত্তর দিয়ে দিতে পারেন, স্ট্রাকচার গুলো এরকম উত্তর দিতে হবে আপনাকে। আচ্ছা, খেয়াল করে দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব 1 থাকবে, তারপর অবজেক্ট থাকবে। এখন ভার্ব 1 কি? যেমন গো, ওয়েন্ট, তারপরে গন। এই যে 3টা ভার্ব লিখলাম এখানে, সেটা সুন্দর করে লিখি, ভালো আসে। গো, ওয়েন্ট, গন। এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। এটাকে V1 বলি, V2, V3। খেয়াল করে দেখেন এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এই V1 হবে সবসময়। সাবজেক্ট যে কোনো একটা জিনিস থাকবে, সাবজেক্ট থাকবে, মাঝখানে V1 থাকবে, তারপর অবজেক্ট থাকবে। আমরা যদি উদাহরণ হিসেবে দেখাই, দেখেন উদাহরণ হিসেবে আই, গো, আই কি? সাবজেক্ট, গো ভার্ব, তারপরে অবজেক্ট হলো টু স্কুল। তাহলে তাহলে তার মানে কি আমি সাবজেক্ট পাইছি, সাবজেক্ট ভার্ব V1, আর এই পুরোটা কি? অবজেক্ট। সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব 1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সেম উদাহরণটা নিয়ম অনুযায়ী দেখেন, সেম উদাহরণটাই যদি আমরা নিয়ম অনুযায়ী করি তাহলে কি দাঁড়ায় দেখেন। মুছে নিলাম। সাবজেক্ট আই, এম ইজ আর এদের যে কোনো একজন বসবে, বসলো, ভার্বের সাথে আইএনজি বসলো, তারপর অবজেক্টটা সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট।
প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। দেখেন V3 কি আছে? গন, গন আসছে। সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ এর যে কেউ আসবে, V3, তারপর বাকিটা অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস V1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট হ্যাভ বিন বা হ্যাজ বিন, V1 এর সাথে আইএনজি, তারপরে বাকিটা অবজেক্ট। আমার মনে হয় কারো বুঝতে অসুবিধা হয়নি। যদি একটু বাসায় লিখে লিখে প্র্যাকটিস করেন, বিশেষ করে এই জায়গাটা আমি আবারও বলতেছি, বারবার আমাদের এখানে আসতে হবে, বারবার। এটা এই টেন্সের স্ট্রাকচার যে যত ভালো মুখস্থ রাখতে পারবেন তার জন্য ন্যারেশন তত সহজ। আই রিপিট, টেন্সের স্ট্রাকচার যে যত বেশি ভালো মুখস্থ রাখতে পারবেন তার জন্য তত বেশি সহজ ন্যারেশন। ওকে, এবার আমরা প্রেজেন্ট টেন্স শেষ, চলে যাই পাস্ট টেন্সে। পাস্ট টেন্সের স্ট্রাকচার দেখেন, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। দেখেন একটা উদাহরণ দিয়ে বুঝাই দেওয়া হয়েছে। তারপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস V1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। একটা উদাহরণ দিয়ে বুঝাই দেওয়া হয়েছে। তারপরে পাস্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট, উদাহরণ দিয়ে বুঝাই দেওয়া হয়েছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস V1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। একটা উদাহরণ দিয়ে বুঝাই দেওয়া হয়েছে। এবার ফিউচার টেন্স, ফিউচার টেন্স আমরা দেখতেছি অ্যাজ ইউজুয়াল, স্ট্রাকচারটা লেখা হয়েছে এবং একটা উদাহরণ দিয়ে বুঝাই দেওয়া হয়েছে। দেখেন সাবজেক্ট প্লাস শেল বা উইল প্লাস V1 প্লাস অবজেক্ট, একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। এরপরে আমরা পরবর্তীতে আরেকটা দেখতেছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস শেল বি উইল বি প্লাস V1 এর সাথে আইএনজি, উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। ফিউচার পারফেক্ট টেন্স, সেটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমি এই বিষয়টা নিয়ে খুব একটা বেশি আলোচনা করতেছি না এই কারণে, কারণ এটা ছোটবেলা থেকে আপনারা পড়ে আসছেন। সো এইখানে আমি কম সময় দিয়ে আমি পরের টপিকটাতে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করব। আপনারা আপনার নিজ দায়িত্বে এই জিনিসগুলো ভালো করে শিখে নেবেন, আশা করি বুঝতে অসুবিধা হবে না। এরপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় বা আপনারা যদি মনে করেন যে না টেন্সের উপর আরেকটা ক্লাস নেওয়া দরকার, তাহলে আমি নিব, কোনো সমস্যা নেই। আবার আচ্ছা, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স উদাহরণ সহকারে প্রয়োজন হলে 15 থেকে 20টা মিনিট এই স্ট্রাকচারগুলো লেখেন, এর নিচে এক্সাম্পলটা দেন, তারপরে মিলান যে কথাগুলো বলছি সে কথাগুলোর সাথে মিল আছে কিনা। হ্যাঁ, এরপরে আমরা পরের টপিকে চলে যাই। আমরা প্রথমে দেখলাম যে ইনগ্রেডিয়েন্টস কি কি লাগবে আমাদের। প্রথমে আমরা দেখলাম আমাদের ইনগ্রেডিয়েন্টস লাগবে টেন্স, মোটামুটি আমাদের টেন্স সম্পর্কে ধারণা হয়ে গেছে। এবার আসেন আমাদের সেন্টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে। ওকে ফাইন, আমরা সেন্টেন্স সম্পর্কে জীবনে কত যে সেন্টেন্স পড়ছেন, কিন্তু জিজ্ঞেস করলে সবাই গোলায় ফেলে। আজকে ইনশাল্লাহ, আজকে যারা দেখবেন তাদের আর জীবনে কখনো ভুল হবে না। সেন্টেন্স চেনার উপায়, অ্যাসার্টিভ সেন্টেন্সে বাক্যের প্রথমে কর্তা থাকবে, বাক্যের প্রথমে কর্তা থাকবে, ক্লিয়ার? তারপরে বাক্যের প্রথমে কর্তা থাকবে, আমি আবারও বলতেছি বাক্যের প্রথমে কর্তা থাকবে। যেমন আই গো টু স্কুল, এটা কি কর্তা? বাক্যের প্রথমে কর্তা, ঠিক আছে? এই বাক্যের প্রথমে যেটা কর্তা থাকবে সেটা ধরে নেবেন অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার আসেন ইন্টারোগেটিভ সেন্টেন্স। বাক্যের ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক, বাক্যের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকবে। যেসব বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে সেটা ধরে নেবেন ইন্টারোগেটিভ, চোখ বন্ধ করে, কোনো কথা নেই। এরপরে আসেন ইম্পারেটিভ, কারণ আপনি যদি এই সেন্টেন্সগুলো না চেনেন তাহলে কিন্তু আপনি ওই কাজটা করতে পারবেন না, ন্যারেশনকে সলভ করতে পারবেন না, কারণ সেন্টেন্সের উপর ভিত্তি করে আমরা ন্যারেশনটা সলভ করব। আশা করি কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এরপরে আসেন ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স চিনব কিভাবে? সাধারণত বাক্যের প্রথমে কর্তা থাকবে না। অ্যাসার্টিভে আমরা দেখলাম যে কর্তা থাকে, বাক্যের
ইম্পারেটিভে বাক্যের প্রথমে কর্তা থাকবে না। যেমন আমি ২-১টা বাক্য বলি, ওপেন দ্য ডোর, কাম হিয়ার, এগুলো কি কর্তা আছে প্রথমে? ভার্ব দ্বারা শুরু হতে পারে। সাধারণত ভার্ব দ্বারা শুরু হয় বাক্যগুলো। কখনো, কখনো লেট দ্বারাও শুরু হয়। তাহলে কি ইম্পারেটিভ চেনার উপায় কি? বাক্যের প্রথমে কর্তা থাকবে না। সাধারণত ভার্ব দ্বারা শুরু হবে। সাধারণত শব্দের অর্থ কি? সাধারণত শব্দের অর্থ ধরেন আমরা এখান থেকে কক্সবাজার যাব। যার, যার জেলা থেকে, হ্যাঁ? যার, যার জায়গা থেকে। এখন আপনি যে রোডে যেতে চাচ্ছেন, সেই রোডে হয়তোবা সবচেয়ে বেশি মানুষ যায়। কিন্তু এছাড়াও আরো কিছু রাস্তা আছে যাওয়ার কক্সবাজার। তো কে, কে আমার সাথে কক্সবাজার যেতে চান? হাত তোলেন। আচ্ছা, কক্সবাজারে গিয়ে আমরা একটা ক্রিকেট টুর্নামেন্ট খেলবো। কার কি দক্ষতা আছে বলেন? আমার উইকেট রক্ষক লাগবে একজন, স্পিন অলরাউন্ডার লাগবে একজন, পেস অলরাউন্ডার লাগবে একজন। তারপরে ওপেনার ব্যাটসম্যান একজন লাগবে বাম হাতি, আরেকজন লাগবে ডান হাতি। আমি 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 স্লিপে দাঁড়াবো। আমি দৌড়াদৌড়ি করতে পারবো না। ঠিক আছে? আর কে কোন পজিশনে খেলবেন জানিয়ে দেন কমেন্ট বক্সে। আর মেয়েদের একটা টুর্নামেন্ট ছাড়বো জান। ওখানে কক্সবাজারে হবে। সবাই রেডি থাকেন। জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আচ্ছা। ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে চেনার উপায় কি? সাধারণত বাক্য কর্তা থাকে না। সাধারণত বাক্যের প্রথমে কর্তা থাকে না। ভার্ব দ্বারা শুরু হয়। আর হলো লেট দ্বারাও শুরু হতে পারে বাক্যটা। আর সাধারণত শব্দটার অর্থ কি? সাধারণত শব্দটার অর্থ হলো একাধিক পন্থা থাকে, যেই পন্থা বেশি ব্যবহৃত হয় সেটাকে সাধারণত বলা হয়। ওকে, ফাইন। আমরা এরপরে চলে যাই। সাধারণত মে বা লং লিভ দ্বারা শুরু হয় অপটেটিভ বাক্য। মে বা লং লিভ দ্বারা সাধারণত, তার মানে আরো কিছু থাকতে পারে, কিন্তু বেশিরভাগ বাক্য শুরু হয় মে বা লং লিভ দ্বারা। ঠিক আছে? তাহলে আমরা এখন কি, এরপরে আমরা উত্তম ব্যবহার করব। এখন সাধারণভাবে আগাচ্ছি। ঠিক আছে? সো এইটুকু বুঝে নেন, উত্তম ব্যবহার চুটকিতে শেষ করবেন, চুটকিতে। 1-2 ব্যাপার, কোনো ব্যাপার না। 5-এ 5, 100%। শুধু লেগে থাকেন, মনোযোগ দিয়ে ক্লাসটা করেন। এরপরে আসে কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে বাক্যের যে কোনো জায়গায় বিস্ময়কর চিহ্ন থাকতে পারে। খুবই সহজে সেন্টেন্স চেনার উপায়। অ্যাসার্টিভে বাক্যের প্রথমে কর্তা থাকবে, ইন্টারোগেটিভে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, ইম্পারেটিভে কর্তা দ্বারা শুরু হবে না বাক্যটা, সাধারণত ভার্ব দ্বারা শুরু হবে বা লেট দ্বারা শুরু হবে। অপারেটিভে সাধারণত মে বা লং লিভ দ্বারা শুরু হবে বাক্যটি। এক্সক্লেমেটরিতে বাক্যের মধ্যে বিস্ময়কর চিহ্ন থাকবে। আশা করি কারো কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, এখন আমরা নেক্সট টপিকে চলে যাই। এরপরে হলো আমাদের প্রথমে কি ছিল এখানে? প্রথমে ছিল আমাদের সেন্টেন্স, তাই না? টেন্স। টেন্স গেল গা। এরপরে হলো আমাদের সেন্টেন্স, সেটাও গেল। তারপরে আমরা করব কি? তারপরে আমরা করব পার্টস অফ স্পিচ। চলে আসলাম। পার্টস অফ স্পিচ। আচ্ছা, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। ইনশাল্লাহ একটা ক্লাসে শেষ হয়ে যাবে। পার্টস অফ স্পিচ, পার্টস মানে অংশ, অফ পিচ, পিচ আর মানে কথা বা বার্তা। কথা বা বার্তার কি অংশ, তাই না? এখন দুঃখিত। এখন খেয়াল করে দেখেন, তার মানে একটা কথা কেউ বলল, ওই কথার মধ্যে যে ছোট 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 অংশ আছে, এগুলাই হলো পার্টস অফ স্পিচ। মানে বাক্যে যেসব শব্দ ব্যবহার হয়, এরা এক একটা হলো পার্টস অফ স্পিচ। আশা করি বুঝতে পারছেন। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ এক একটি পার্টস অফ স্পিচ। এখন বাক্যেতে কি ব্যবহার হয়? বাক্যেতে দেখেন নাউন ব্যবহার হয়। যেমন কোনো কিছুর নাম ব্যবহার হয় এক একটা বাক্যেতে। আবার প্রোনাউনও ব্যবহার, নামের পরিবর্তে যেসব শব্দ ব্যবহার হয়, যেমন হি, সি, এগুলো নামের পরিবর্তে ব্যবহার হয়। তারপর বাক্যতে এই শব্দগুলো ব্যবহার হয়। দেখেন দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, বিভিন্ন অবস্থান, এই শব্দগুলো ব্যবহার হয়। বাক্যতে কাজ রিলেটেড কোনো শব্দ ব্যবহার হয়। বাক্যতে কিছু শব্দ ব্যবহার হয় যা অন্যকে মডিফাই করে, প্রভাবিত করে, অন্যকে প্রভাবিত করে। বাক্যে এরকম অনেকগুলো শব্দ ব্যবহার হয় যা অন্যকে প্রভাবিত করে। খেয়াল করে দেখেন, নাউন ব্যবহার হয়, নাম ব্যবহার হয়, নামের পরিবর্তে যেসব শব্দ সেগুলো ব্যবহার হয়।
প্রোনাউন ব্যবহার হয়, এই অ্যাডজেক্টিভ ব্যবহার হয়, দোষ, গুণ, সংখ্যা, পরিমাপ। ভার্ব ব্যবহার হয়, কাজ, যে শব্দটা দ্বারা কাজ বোঝানো হয় সেটাও ব্যবহার হয়। আচ্ছা, অ্যাডভার্ব বললো যে মডিফাই বা প্রভাবিত করে। এই ভদ্রলোক কাকে প্রভাবিত করে? এই ভদ্রলোক উপরে এরা যারা আছে এই সবাইকে প্রভাবিত করতে পারে, এর এত ক্ষমতা। একটা উদাহরণ দিই, ধরেন সাকিব আল হাসান অলরাউন্ডার। সাকিব আল হাসান ক্রিকেট মাঠে যাচ্ছে। সাকিব আল হাসান ক্রিকেট মাঠে যাচ্ছে, এই কথাটাই যদি আমি বলি সাকিব আল হাসান ক্রিকেট মাঠে আস্তে আস্তে যাচ্ছে, এই আস্তে আস্তে কাকে প্রভাবিত করছে? যাচ্ছেটাকে খেয়াল করে দেখেন, তার গতিটাকে, তাই না? প্রভাবিত করছে না? দেখেন তো, যদি বলতাম জোরে জোরে যাচ্ছে, এই জোরে জোরে শব্দটাও তো প্রভাবিত করছে। দেখেন, যাচ্ছে শব্দটাকে প্রভাবিত করছে, তার মানে এখানে ভার্বকে, গোয়িং, যাচ্ছে মানে কি গোয়িং, হ্যাঁ, তাহলে গোটাকে প্রভাবিত করছে, ভার্বটাকে প্রভাবিত করছে। এই ভদ্রলোক তার মানে মডিফাই করছে গোকে, তার মানে আমরা বুঝতে পারছি মডিফাই মানে কি? প্রভাবিত করা। সে কখনো ভার্বকে প্রভাবিত করে, কখনো অ্যাডজেক্টিভকে প্রভাবিত করে, কখনো নাউন বা প্রোনাউনকেও প্রভাবিত করতে পারে। সো এই বিষয়ে এটা বুঝতে হলে আপনাকে আবার এই বিষয়ে আলাদা আলোচনা করতে হবে। আপাতত আমাদের অল্প একটু জানা দরকার। পার্টস অফ স্পিচ খুব একটা বেশি ন্যারেশনের কাজ নাই, কিছু জায়গায় কাজ আছে, সেই জন্য আমি একটু আলোচনা করে যাচ্ছি ছোট করে। তারপরে আছেন প্রিপোজিশন। প্রিপোজিশন কি? ওই যে আমরা অফ, ইন, টু, ফ্রম, এই যে শব্দগুলো বসে, এই শব্দগুলো সাধারণত নাউন বা প্রোনাউনের আগে বসে, এই প্রিপোজিশন গুলো, হ্যাঁ, এর এই প্রিপোজিশন গুলোও থাকে পার্টস অফ স্পিচে। কনজাংশন, দুটি শব্দ বা দুটি বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে, যেমন ইউ অ্যান্ড মি, এই যে একটা শব্দ, অ্যান্ড কি দুইজনের মধ্যে সম্পর্ক স্থাপন করছে, অর, বাট, এই শব্দগুলো সংযোগ স্থাপন করে। কনজাংশন হলো আবেগ, অনুভূতি, উচ্ছ্বাস প্রকাশ করে। হুররে, উফ ব্যথা পাইছি, তারপরে আহা তার বাবা মারা গেছে, এই যে শব্দগুলো, এই শব্দগুলো কিন্তু পার্টস অফ স্পিচের এক একটা অংশ। তার মানে আমরা একটা বাক্যকে ভাঙলে এই এই ৮ ধরনের শব্দ পেতে পারি। একটা বাক্যর মধ্যে যদি আমি খুঁজি তাহলে এই ৮ ধরনের শব্দ পেতে পারি। আমার মনে হয় বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা না। একটা বাক্য গঠন হইতে কোনো না কোনোভাবে এই ৮ জন জড়িত। এই ৮ জন সবাই জড়িত হইতে হবে তা না। এই ৮ জনের কেউ না কেউ জড়িত বাক্যটা গঠন হইতে। ওই বাক্যর মধ্যে খুঁজলে এই ৮ জনের কাউকে না কাউকে আমরা পাবো। তার মানে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ এক একটি পার্টস অফ স্পিচ, তাই না? সংজ্ঞাটা এরকম দাঁড়াচ্ছে না? আশা করি কারো বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এরপরে আসেন, এরপরে ওই যে আমাদের যে ৬টা টপিক, এই ৬টার মধ্যে আরেকটা এখন নেক্সট যেটা, সেটা হচ্ছে নাম্বার। নাম্বার ২ প্রকার, সিঙ্গুলার, প্লুরাল। সিঙ্গুলার মানে হলো এক বুঝাইতে যা বোঝাবে, এক বুঝাবে, আর প্লুরাল হলো একের অধিক বুঝাবে। ২ বুঝালেও সেটা প্লুরাল, ৩ বুঝালেও সেটা প্লুরাল, এর চাইতে যত বেশি বুঝাবে সেটাই প্লুরাল, একের বেশি। তাইলে সিঙ্গুলার মানে এক, প্লুরাল মানে একের অধিক। নাম্বার যেটা দেখলাম, আমরা এবার পার্সন শিখতেছি। তাহলে এটা চলে গেল আমাদের, এখন আমরা শিখবো পার্সন। পার্সন হলো ৩ প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন দেখেন, জীবনে কোনোদিন আর বলবেন না, মনে রাখেন, আজকে শিখে রাখলে। ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন হলো দেখেন আপনারা সবাই সবসময় পড়েন কি? আই, উই, মি, মাই, আস, আওয়ার, এগুলোই তো, তাই না? খেয়াল করে দেখেন এই সবার মধ্যে আমি আছি। তাহলে আমরা কি এটা বলতে পারি যার মধ্যে আমি আছি সেটা ফার্স্ট পার্সন? খেয়াল করে দেখেন, আই, এটা তো আমি। উই, উইর মধ্যে কি আমি আছি? আছি, এটা ফার্স্ট পার্সন। মি, এটা তো আমিই জড়িত, ফার্স্ট পার্সন। মাই, আমার, ফার্স্ট পার্সন। আস, ফার্স্ট পার্সন। আওয়ার, আমাদের, এর মধ্যে আমি আছি দেখেন, ফার্স্ট পার্সন। যেখানে আমাকে পাবেন, আমি জড়িত, সেটা হলো ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কি? ইউ, ইয়োর, ইয়োর্স, এই ৩টা হলো সেকেন্ড পার্সন। চোখ বন্ধ করে মনে রাখবেন, বাকি সব থার্ড পার্সন। এখন দে কি? থার্ড পার্সন, দের মধ্যে আমি নাই, ইউ, ইয়োর্সও নাই। হুম, তারপরে ইটস, থার্ড পার্সন। দেম,
থার্ড পারসন, কারণ এর মধ্যে আমি নাই। যার মধ্যে আমি আছি সেটা হবে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন ইউ, ইউর, ইয়োরস, আর থার্ড পারসন বাকি সব। এখন রহিম নাম আসলেও থার্ড পারসন, যে কারো নাম আসবে থার্ড পারসন। এখন হি কি দেখেন তো, হি, হিও থার্ড পারসন, আমি নাই এর মধ্যে, ইউ, ইউরও নাই, তার মানে এটা থার্ড পারসন। সি কি তাহলে, এটাও থার্ড পারসন। আশা করি বুঝতে সমস্যা হওয়ার কথা না। এবার আমরা চলে যাই আমাদের নেক্সট পার্টে। তার আগে আমরা একটু দেখে নিই ওয়ার্ড চেঞ্জ। আচ্ছা ঠিক আছে, এর আগে আমরা একটু দেখে নিই যে আমরা এতক্ষণ যা করার কথা ছিল, এতক্ষণ আমাদের করার কথা ছিল কি, এতক্ষণ আমাদের করার কথা ছিল টেন্স শেষ হয়েছে আমাদের, সরি, টেন্স করার কথা ছিল, টেন্স শেষ আমাদের। সেন্টেন্স করার কথা ছিল, সেন্টেন্সও শেষ। পার্টস অফ স্পিচও শেষ, নাম্বারও শেষ, পার্সনও শেষ। এখন আছে শুধু ওয়ার্ড চেঞ্জ বাকি। ওয়ার্ড চেঞ্জ বাকি কিছু ওয়ার্ড আছে, যেমন গো থাকলে দেন হয় ন্যারেশনে। এই ওয়ার্ডগুলো জাস্ট আমি একটু দেখাই দিচ্ছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এই যে দেখেন ওয়ার্ড চেঞ্জ, ওয়ার্ড চেঞ্জেসে দিস থাকলে দ্যাট হবে, দোজ থাকলে দিস থাকলে দোজ হবে, নাও থাকলে দেন হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, টুমোরো থাকলে নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে। একই শব্দ দুইবার চলে আসছে, ওকে ফাইন। এটা দুইবার চলে আসছে। উম, উম, উম। আচ্ছা, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, হেয়ার থাকলে দেয়ার, গো থাকলে গো থাকলে বিফোর, এগো থাকলে বিফোর, মে থাকলে মাইট, দোষ থাকলে সো। এই ওয়ার্ডগুলো একটু খেয়াল রাখবেন, মুখস্থ করার দরকার নেই, একটু দুই একবার পড়বেন, তারপর প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আমরা সামনে যখন প্র্যাকটিস ক্লাসে যাব তখন এগুলো এমনিই মনে হয়ে যাবে। হ্যাঁ, এবার আমরা চলে যাই আমাদের নেক্সট। আচ্ছা, এখানে এবার আসেন আমরা একটু প্রথম ভিডিওতে চলে যাই, তাহলে একটু বুঝতে অসুবিধা হবে, আমাদের সুবিধা হবে। খেয়াল করে দেখেন, প্রথম হয়েছে কি, আমরা সবগুলো ন্যারেশনে যে 6টি উপাদান ব্যবহার হয় এদেরকে সবগুলোকে ভালোভাবে চিনতে হবে। এতক্ষণ আমরা ওয়ার্ড চেঞ্জ পর্যন্ত সবগুলোকে ভালোভাবে চিনলাম, কোনটা কিভাবে চিনতে হবে, কোনটা কি, এই ডিটেলস আমরা জানলাম, চিনলাম। এবার আসেন এরপরে এদের কিভাবে ন্যারেশনে ব্যবহৃত হয় সেটা জানবো। চলে আসে আমরা কিভাবে ন্যারেশনে ব্যবহৃত হয়। 9 নম্বর স্লাইড। আমরা খুব বেশি বড় করব না, প্রায় শেষের দিকে। দেখেন, আমরা যদি কোনো ন্যারেশনে যদি টেন্স চেঞ্জ, ন্যারেশনে কিভাবে টেন্স চেঞ্জ হয় সেটা দেখব। আমরা যদি প্রেজেন্ট টেন্সে কোনো বাক্য পাই এটাকে আমরা পাস্ট টেন্স বানাই ফেলবো। দেখেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে এটাকে বানাই ফেলবো পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে এটাকে বানাই ফেলবো পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। দেখেন, এটা প্রেজেন্টের গুলো থাকলে পাস্ট করে ফেলতেছি, হ্যাঁ, কিন্তু পাস্ট আবার পাস্টের মধ্যেই থাকতেছে। পাস্ট ইনডেফিনিট থাকলে এটাকে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট থাকলে নো চেঞ্জ। একটু মুছে দিই তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। এই পাস্ট থাকলে পাস্টের মধ্যেই চেঞ্জ হবে। পাস্টের পাস্টের শেষের দুইটা নো চেঞ্জ। দেখেন, পাস্ট পারফেক্ট থাকলে নো চেঞ্জ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলেও নো চেঞ্জ। এই চারটা একটু খেয়াল রাখতে হবে। আজকে আর আমরা খুব একটা বেশি বাড়াবো না, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব, যেহেতু প্রায় 35-36 মিনিট হয়ে গেছে আজকের ভিডিওটা। শেষে আপনাদের জন্য উপদেশ থাকবে, ন্যারেশন ভালোভাবে আয়ত্ত করতে হলে নিয়মগুলো মুখস্থ নয়, বুঝে পড়তে হবে। নিয়ম মেলে
নিয়ম মেনে যদি আপনি প্র্যাকটিস করেন, ন্যারেশন পরিবর্তন করা এবং ন্যারেশন সলভ করা খুবই সহজ। তবে খুব মনোযোগ দিয়ে আমাদের ক্লাসটা করতে হবে। পাশাপাশি বাসায় যদি একবার দেখেন, ইনশাআল্লাহ কারো কোনো সমস্যা হওয়ার কথা না। সবাই ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।